1948 সালের ডিসেম্বরের 27 তারিখ রাতে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান ডগলাস DC-3 মিয়ামি থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দিল। বিমানে ছিল 125 জন যাত্রী, 9 জন ক্রু সদস্য, মোট 134 জন। উত্তর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে 8,300 ফুট উচ্চতায় বিমানটি শান্তভাবে 180 মাইল প্রতি ঘন্টা বেগে উঠছিল। রাত 8:13। ককপিটে ক্যাপ্টেন রবার্ট মিলার তার সহপাইলটের সঙ্গে সবকিছু ঠিক আছে কিনা তা পরীক্ষা করছিলেন, কিন্তু হঠাৎ সেন্ট জন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ দুর্বল হয়ে গেল। ক্যাপ্টেন মিলার জানালেন যে একটি ছোট প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এটাই ছিল তাদের শেষ বার্তা। 10 সেকেন্ডের মধ্যে বিমানটি রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল। শেষ অবস্থান বারমুডা ত্রিভুজ। সেই রাতে যা ঘটেছিল তা কোনো সাধারণ প্রযুক্তিগত ত্রুটি ছিল না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু। বিমানটি বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা বারমুডা ত্রিভুজে এমন এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ল যা কখনো দেখা বা শোনা যায়নি। কয়েক মুহূর্তের মধ্যে বিমানের ভিতরে চিৎকার, আর্তনাদ শুরু হল। ক্যাপ্টেন মিলার তার পুরো শক্তি দিয়ে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঝড়টি বিমানটিকে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পাস, রাডার সব বন্ধ হয়ে গেল। বিমান আর মানুষের নিয়ন্ত্রণে ছিল না। ঝড়ের গতিতে দিশাহীন এক যাত্রায় উঠতে লাগল। প্রায় আধ ঘন্টা ধরে সেই ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে লড়াই করার পর বিমানটি বাইরে বেরিয়ে এল, কিন্তু চারপাশে শুধু অসীম সমুদ্র। ইঞ্জিনগুলো তখনও কাজ করছিল না। বিমানটি ধীরে ধীরে নিচে নামছিল। তখনই সহপাইলট দূরে একটি দ্বীপ দেখতে পেলেন। এটি এমন একটি দ্বীপ যা কেউ জানে না, কেউ স্পর্শ করেনি। সবাই জানত মৃত্যু মাত্র কয়েক মুহূর্ত দূরে। বিমানটি সেই দ্বীপের একটি বড় পুরনো গাছের সঙ্গে ধাক্কা খেল। গাছের শক্ত শাখাগুলো বিমানটিকে জালের মতো টেনে ধরল। এটাই ছিল সেই অলৌকিক ঘটনা যা 134টি প্রাণ বাঁচিয়েছিল। বিমানটি গাছে আটকে যাওয়ায় যাত্রীদের প্রাণ রক্ষা পেল, কিন্তু এটি ছিল শুধু একটি দুঃখজনক শুরু। বিমানের ভিতরে চিৎকার, কান্না ধ্বনিত হল। ক্যাপ্টেন রবার্ট মিলার তার মাথা একটি প্যানেলে ধাক্কা খেয়ে আহত হলেও সঙ্গে সঙ্গে সচেতন হয়ে ব্যবস্থা নিতে শুরু করলেন। তিনি সবাইকে শান্ত করলেন, সাহস জোগালেন। বিমানে থাকা অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসক এভেলিন রিড এক মুহূর্তও নষ্ট না করে আহতদের চিকিৎসা শুরু করলেন। মোট 10 জন গুরুতরভাবে আহত হয়েছিলেন। একজনের হাত ভেঙে গিয়েছিল, আরেকজনের পা আহত হয়েছিল, দুজনের মাথায় গভীর ক্ষত হয়েছিল। বাকিরা ধাক্কায় ছিল, কিন্তু নিরাপদে ছিল। সবাই ধীরে ধীরে বিমান থেকে নামার সময় বুঝতে পারল তারা কোথায় আটকে পড়েছে। এমন একটি দ্বীপ যা কোনো মানচিত্রে নেই। চারপাশে ঘন জঙ্গল, অদ্ভুত গাছপালা, ঝোপঝাড়। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির অভাব। সবাই তৃষ্ণায় কাঁপছিল। দ্বীপে কোথাও নদী, ঝর্ণা বা বিশুদ্ধ পানির উৎস দেখা গেল না। তাদের একমাত্র আশা ছিল বৃষ্টির জলের উপর। ক্যাপ্টেন মিলার তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লোকজনকে দলে ভাগ করলেন। একটি দলকে বিমান থেকে খাবার, ওষুধ এবং দরকারি জিনিসপত্র সংগ্রহের দায়িত্ব দেওয়া হল। দ্বিতীয় দল তার সঙ্গে যোগ দিয়ে রাতের জন্য অস্থায়ী আশ্রয় তৈরি শুরু করল। বিমানের ভাঙা সিট, ধাতব শীট, বট পাতা ব্যবহার করে তারা রাতের ঠান্ডা এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি অস্থায়ী ছাউনি তৈরি করল। সেই প্রথম রাতে সবাই একে অপরের পাশে বসে একটাই প্রশ্ন নিয়ে ভাবছিল, কেউ কি আমাদের খুঁজতে আসবে? এই অজানা জায়গা থেকে আমরা বেরোতে পারব? দ্বিতীয় দিনের সকাল নতুন চ্যালেঞ্জ নিয়ে এল, খাবারের অভাব এবং আগুন জ্বালানো। বিমান থেকে সংগ্রহ করা সামান্য খাবার বেশিদিন চলার মতো ছিল না। দ্বীপে খাবার খুঁজতে হবে, কিন্তু কোন ফল বিষাক্ত, কোনটি নিরাপদ তা বোঝা সম্ভব হল না। এই প্রচেষ্টায় একজন মধ্যবয়সী ব্যক্তি অজানা একটি ফল খেলেন। কয়েক ঘন্টার মধ্যে কাঁপতে কাঁপতে যন্ত্রণায় মারা গেলেন। দ্বীপে প্রথম মৃত্যু এটি সবার হৃদয়ে ধাক্কা দিল। এই ঘটনার পর ভয় এবং সীমিত খাবারের জন্য প্রথম বিরোধ শুরু হল, কিন্তু ক্যাপ্টেন মিলার এবং ডক্টর এভেলিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। সেই সন্ধ্যায় বিজ্ঞানে আগ্রহী এক কিশোর তার লেন্স ব্যবহার করে শুকনো পাতায় সূর্যের আলো ফোকাস করল। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর পাতা থেকে একটু ধোঁয়া উঠল, তারপর একটি ছোট শিখা জ্বলে উঠল। আগুন, এটি তাদের কাছে একটি বড় জয় বলে মনে হল। এই আগুন শুধু খাবার রান্নার জন্য নয়, রাতে বন্য প্রাণীদের তাড়ানোর জন্য কাজে লাগল। এই সময়ে
বিমানে থাকা ইঞ্জিনিয়ার আর্থার ভেন্স ভাঙা রেডিও ঠিক করতে কঠিন পরিশ্রম করলেন। কঠিন চেষ্টার পর তিনি একটি দুর্বল সংকেত পাঠাতে সফল হলেন। শেষ অবস্থান, সাহায্যের জন্য সন্দেশ পাঠানো হল, কিন্তু কোনো প্রতিক্রিয়া এল না। রেডিওর ব্যাটারি ফুরিয়ে গেল, যোগাযোগের একমাত্র পথও হারিয়ে গেল। দিনগুলো কেটে গেল। 10 দিন পরেও কোনো উদ্ধার সংকেত না আসায় 4 জন যুবক এবং একজন যুবতী ধৈর্য হারিয়ে ফেলল। এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় তারা গোপনে একটি ছোট নৌকা তৈরি করে তা নিয়ে সমুদ্রে রওনা দিল। তারা আর কখনো ফিরে এল না। তাদের কি হলো, কোথায় গেল, তা রহস্যই রয়ে গেল। এই 5 জন চলে যাওয়ার পর বাকিরা বুঝতে পারল তাদের এখানে দীর্ঘদিন থাকতে হবে। ক্যাপ্টেন মিলার সবাইকে একত্রিত করে স্থায়ী ব্যবস্থা করার প্রস্তাব দিলেন। কাজগুলো ভাগ করে দেওয়া হলো। একটি দল প্রতিদিন খাবার, ফল সংগ্রহ করতে জঙ্গলে গেল। আরেকটি দল আশ্রয় আরও মজবুত করা এবং মেরামতের কাজ শুরু করল। ডক্টর এভেলিন কয়েকজনের সঙ্গে মিলে আহত এবং রোগীদের দেখাশোনার দায়িত্ব নিলেন। এই সময়ে আমেরিকান সরকার বিমানটি খুঁজতে ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু করল। আটলান্টিক মহাসাগরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করা হল, কিন্তু বিমানের একটি টুকরোও পাওয়া গেল না। 1 সপ্তাহ ধরে অবিরাম তল্লাশির পর কোনো সূত্র না পাওয়ায় অভিযান ধীর হয়ে গেল। এখন দ্বীপে বাকি থাকা লোকেরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখল। দ্বীপের পাথর, বিমানের ধাতব অংশ ব্যবহার করে ছুরি, বর্ষার মতো সরঞ্জাম তৈরি করল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দ্বীপের বন্যশুয়োর। তারা দলবদ্ধভাবে রাতের বেলা আশ্রয়ের উপর হামলা করত। বিমানে থাকা একজন শিকারী প্রশিক্ষক লোকজনকে ফাঁদ পাততে শেখালেন। অনেক দিনের পরিকল্পনা ও অনুশীলনের পর তারা তাদের প্রথম বন্য শুয়োর শিকার করল। এটি ছিল একটি ভয়ঙ্কর, আবেগপ্রবণ মুহূর্ত। শিকারের সময় 2 জন আহত হলেন, কিন্তু সেই শুয়োরটি ক্যাম্পে আনার সময় এটি শুধু খাবারই ছিল না, এটি ছিল তাদের ঐক্য এবং দৃঢ়তার জয়। দ্বীপের তীরে ভাঙা নারকেলের কাণ্ড ব্যবহার করে বালিতে বড় হরফে সাহায্য লিখল, এই আশায় যে কোনো জাহাজ বা বিমান এটি দেখতে পাবে। 6 মাস কেটে গেল। বাইরের বিশ্বের কাছে বিমানটি এবং এর 134 জন যাত্রী একটি অমীমাংসিত রহস্য হয়ে রইল। $45 মিলিয়ন খরচ করার পর আমেরিকান সরকার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান অভিযান বন্ধ করল। সবাইকে মৃত ঘোষণা করা হলো। তাদের পরিবারকে বলা হলো যে তাদের প্রিয়জন আর ফিরবে না। কিন্তু এই অজানা দ্বীপে একটি নতুন সমাজ গড়ে উঠছিল। গুরুতরভাবে আহতরা ডক্টর এভেলিনের তত্ত্বাবধানে সুস্থ হয়ে উঠছিল। ছোটখাটো কাজে সাহায্য করতে শুরু করল। কিন্তু রোগ এবং হতাশার কারণে কিছু লোক মারা গেল। পালানোর কোনো উপায় না থাকায় অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে প্রাণ হারাল। এখন দ্বীপে মাত্র 114 জন লোক বাকি ছিল। তারা মৃতদের সম্মানের সঙ্গে দাফন করতে শুরু করল, একে অপরকে মানসিক সমর্থন দিল। রাতে আগুনের চারপাশে বসে তারা তাদের পুরনো জীবনের গল্প শেয়ার করত, গান গাইত। প্রায় 1.5 বছর পর দ্বীপে প্রথমবারের মতো একটি শিশুর কান্না শোনা গেল। এক তরুণ দম্পতির একটি সুস্থ ছেলে সন্তান জন্ম নিল। সেই শিশুর জন্ম দ্বীপের প্রত্যেকের জন্য নতুন আশা এনে দিল। 2 বছর কেটে গেল। তারা দ্বীপে বেঁচে থাকার কৌশল শিখল। ছোট পরিসরে চাষ শুরু করল, মাছ ধরার নতুন পদ্ধতি আবিষ্কার করল। কিন্তু সভ্য জগতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে তখনও প্রবল ছিল। ইঞ্জিনিয়ার আর্থার ভেন্সের নেতৃত্বে সবাই মিলে একটি বড় নৌকা তৈরির সিদ্ধান্ত নিল। এটি ছিল তাদের সবচেয়ে বড়, সবচেয়ে আশাব্যঞ্জক পরিকল্পনা। মাসের পর মাস কঠিন পরিশ্রমের পর বিমানের টুকরো, কাঠ, দড়ি ব্যবহার করে একটি শক্তিশালী নৌকা তৈরি হল। নৌকাটি সমুদ্রে নামানোর দিনটি একটি উৎসবের মতো ছিল। 25 জন সবচেয়ে শক্তিশালী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সেই নৌকায় পাঠানো হল, সাহায্য নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। নৌকাটি দ্বীপ থেকে কয়েক মাইল পর্যন্ত ভালোভাবে চলল, কিন্তু আবহাওয়া তার আসল রূপ দেখাল। হঠাৎ কালো মেঘ, ভয়ঙ্কর ঝড় নৌকাটিকে ঘিরে ফেলল। বিশাল ঢেউ নৌকাটিকে উল্টে দিল। কেউ কেউ সাঁতরে দ্বীপের তীরে ফিরে এল, কিন্তু সেই দুর্ঘটনায় 16 জন প্রাণ হারাল। এটি ছিল দ্বীপে এ পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি। এর আগেই রোগ এবং হতাশার কারণে 15 জন মারা গিয়েছিল। এখন এই ঘটনায় আরও 16 জন, মোট 31 জন মারা গেল। 5 জন আগেই চলে গিয়েছিল। এখন দ্বীপে মাত্র 98 জন বাকি ছিল। এই ঘটনা তাদের পালানোর বিশ্বাসকে সম্পূর্ণ ভেঙে দিল। অনেকে মেনে নিল এই দ্বীপই তাদের কবর হবে। বাইরে যাওয়ার চেষ্টা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। 5 বছর কেটে গেল।
দ্বীপে জন্ম নেওয়া শিশুদের কাছে এটাই তাদের পৃথিবী। গাড়ি, বিদ্যুৎ, শহর এসব তারা কখনো দেখেনি। বড়রা তাদের পুরনো পৃথিবীর গল্প শোনাত, যা শিশুদের কাছে অলৌকিক গল্পের মতো মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজে ছোট ছোট ফাটল তৈরি হল। দ্বীপের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে ফলের গাছ, ছোট প্রাণী কমতে শুরু করল। খাবারের অভাবে তাদের মধ্যে উত্তেজনা বাড়ল। তারা দুটি দলে বিভক্ত হয়ে গেল। একটি দল ক্যাপ্টেন মিলারের নেতৃত্বে যে কোনো মূল্যে পালাতে হবে বলে বিশ্বাস করত। দ্বিতীয় দল হতাশাগ্রস্ত একজনের নেতৃত্বে এটাই তাদের ভাগ্য, বাইরের পৃথিবী ভুলে এখানেই স্থায়ী হতে হবে বলে যুক্তি দিল। কারণ বাইরে যাওয়ার প্রতিটি চেষ্টা কেবল মৃত্যু এনেছে। এই সময়ে খাবারের খোঁজে একটি দল দ্বীপের গভীরে গেল। সেখানে তারা যা দেখল তা তাদের হৃদয় থামিয়ে দিল। প্রাচীন ভাঙা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা গেল। সেই ধ্বংসাবশেষের কাছে একটি গুহায় তারা একটি মানুষের কঙ্কাল খুঁজে পেল। কঙ্কালের পাশে একটি ধাতব অংশ ছিল, যা পুরনো বিমানের টুকরোর মতো মনে হল। এটি ছিল স্পষ্ট প্রমাণ তারা এই দ্বীপে আটকে পড়া প্রথম মানুষ নয়। বারমুডা ত্রিভুজের রহস্য আরও গভীর হয়ে গেল। এই দ্বীপে কি অভিশাপ আছে? এখানে আসা প্রত্যেকে কি এখানেই মারা যায়? এই প্রশ্নগুলো তাদের আরও ভয় পাইয়ে দিল। 7 বছর কেটে গেল। এই 2 বছরে উত্তেজনা, খাবারের অভাব, রোগের কারণে আরও 16 জন মারা গেল। এখন দ্বীপে মাত্র 82 জন বাকি ছিল। বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা কেবল দৈনন্দিন জীবনের জন্য লড়াই করছিল। পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারে না বলে মনে হলো, কিন্তু তারা ভুল ছিল। 8ম বছরে এক দুপুরে দ্বীপে একটি ভয়ঙ্কর ঝড় আঘাত হানল। প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি তাদের বছরের পর বছর কষ্ট করে তৈরি করা আশ্রয় এবং ছোট ফসল ধ্বংস করে দিল। তারা যা তৈরি করেছিল সব ভেঙে পড়ল। তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেল। খোলা আকাশের নিচে ভিজে কাঁপতে কাঁপতে বসে তারা ভাবল শেষ নিকটে। ঝড়ের পর কয়েক সপ্তাহ তারা পুনরুদ্ধারের চেষ্টা করছিল। তখন দ্বীপটি একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। মাটি ফেটে যাওয়ার মতো কাঁপল, পাহাড় ধসে পড়ল, গাছ উপড়ে গেল। প্রত্যেকে তাদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটল। এই ভূমিকম্প ছিল ধ্বংসাত্মক, কিন্তু অপ্রত্যাশিতভাবে এটিই তাদের উদ্ধারের কারণ হল। ভূমিকম্পের কারণে বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকা বিমানের টুকরোগুলো সরে গেল। এর নিচে লুকিয়ে থাকা কিছু তার এবং যন্ত্রপাতি বেরিয়ে এল। এই ছোট ঘটনাটি তাদের 9 বছরের দুঃখ শেষ করতে চলেছিল। কেউ তা জানত না। ভূমিকম্পের কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হলে ইঞ্জিনিয়ার আর্থার ভেন্স বিমানের টুকরোগুলো পরীক্ষা করতে গিয়ে ভাঙা রেডিওটি একটি নতুন কোণে দেখতে পেলেন। একই সময়ে বিজ্ঞানীদের মতে একটি তীব্র সৌর ঝড়, সোলার ফ্লেয়ার, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করল। এটি ছিল একটি বিরল জ্যোতির্বিদ্যার ঘটনা। হয়তো এই সৌর ঝড় বা ভূমিকম্পের কারণে সরে যাওয়া তারের সংযোগের জন্য একটি অলৌকিক ঘটনা ঘটল। আর্থার রেডিওর সুইচ টিপতেই একটি ছোট শব্দ হল। তার হৃদয় জোরে ধড়ফড় করল। কাঁপা হাতে ব্যাটারির তার সংযোগ করলেন। 9 বছর পর প্রথমবারের মতো রেডিওতে সবুজ আলো জ্বলে উঠল। তিনি মাইক্রোফোন ধরে কাঁপা কণ্ঠে বললেন, মেডে, মেডে, মেডে। এটি ফ্লাইট NC 16002। কেউ শুনছেন? আমরা বেঁচে আছি। 9 বছর ধরে একটি দ্বীপে আটকে আছি। অন্যদিকে মিয়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলে একজন অপারেটর এই বার্তা শুনে তার কানের উপর ভরসা করতে পারলেন না। তিনি ভাবলেন এটি একটি মজা। কিন্তু আর্থার বিমানের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপ্টেনের নাম, ফ্লাইটের তারিখ বলার পর কন্ট্রোল রুমে নীরবতা ছড়িয়ে পড়ল। আমেরিকান সরকার তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পুনরায় শুরু করল। সেই সময়ে স্যাটেলাইট প্রযুক্তি ততটা উন্নত ছিল না, তাই অবস্থান ট্র্যাক করা সম্ভব হল না। বিমানটি বারমুডা ত্রিভুজের এলাকায় কোথাও আছে, শুধু এটুকুই জানা ছিল। তারা সেই এলাকার প্রতিটি দ্বীপ পুনরায় তল্লাশি করার সিদ্ধান্ত নিল। দ্বীপের লোকদের মধ্যে নতুন আশার আলো জন্ম নিল। তারা রাত দিন বড় আগুন জ্বালিয়ে ধোঁয়া পাঠিয়ে উদ্ধার দল তাদের দেখতে পাবে বলে আশা করল। 9 বছর পূর্ণ হল। এক সকালে দ্বীপে বাকি থাকা 82 জন ঘুম থেকে উঠে দেখল একজন দূরে একটি ছোট বিন্দু দেখতে পেল। সেই বিন্দুটি ধীরে ধীরে বড় হতে লাগল। এটি ছিল একটি জাহাজ, আমেরিকান নৌবাহিনীর জাহাজ, তাদের খুঁজতে আসা। সেই জাহাজটি দেখার মুহূর্তে 9 বছরের দুঃখ, বেদনা, অপেক্ষা সব কান্নার ধারায় গলে গেল। লোকেরা আনন্দে চিৎকার করল, কাঁদল, একে অপরকে জড়িয়ে ধরল। বালিতে দৌড়ে গিয়ে চিৎকার করল, আমরা রক্ষা পেয়েছি।
আমরা রক্ষা পেয়েছি। উদ্ধার দল দ্বীপে নামার সময় সেখানকার দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। 9 বছর আগে বিশ্ব যাদের মৃত ভেবেছিল, তারা এখন তাদের সামনে দাঁড়িয়ে, ক্লান্ত, দুর্বল, কিন্তু জীবিত। তাদের ফিরে আসা বিশ্বকে হতবাক করে দিল। এটি ছিল মানুষের সহনশীলতা এবং বেঁচে থাকার দৃঢ়তার একটি অলৌকিক গল্প। যে পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারিয়েছিল, তারা এখন তাদের সঙ্গে পুনরায় মিলিত হচ্ছে। সেই মুহূর্তগুলো এতটাই আবেগপ্রবণ ছিল যে তা শব্দে বর্ণনা করা অসম্ভব। আমেরিকায় এই গল্পটি একটি মহাকাব্যে পরিণত হল, এখনো মানুষের হৃদয়ে টিকে আছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি তোমার কেমন লাগলো? এই বেঁচে থাকার গল্পের ভিডিও যদি তোমার পছন্দ হয়, তাহলে লাইক করো এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো।